আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ ভাইয়া। সাদা দেখা যায় ভাইয়া। সাদাই ভালো। এটা হচ্ছে জুমের একদম স্ক্রিন, এটা থেকে ক্লাস করে, ওটাতে কেন জানি সমস্যা হচ্ছে, ওটা ভালো একটা ফাইল না, তো ওটাতে সমস্যা হচ্ছে, ওই জন্য এটাতেই ক্লাস এখন থেকে করাবো। এটা ব্ল্যাক করা দেখো, যাবে না? এটা ব্যাক করার অপশন নাই। আমি দেখি আরো কোনো ভালো অ্যাপস পাইলে দেখি, আমি খুঁজে দেখবো নি যে কোনো অ্যাপস পাওয়া যায় নাকি। কালো ব্ল্যাক করা কালার হলে দিলে আসলে কিন্তু, ভালো হয়। কালো কালার দিলে। আচ্ছা দেখো, ওটাতে ছিল এরকম যে 1000 কেজি ভরের একটি নৌকা থেকে 50 কেজি ভরের এবং 60 কেজি ভরের দুইজন 50 কেজি ও 60 কেজি ভরের দুইজন মানুষকে নিয়ে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। আচ্ছা, তার প্রথম ঘটনা ছিল এরকম। দেখো, এটা ছিল আমার হচ্ছে নৌকা, এইটাতে দুইটা মানুষ ছিল, দুইটা মানুষ ছিল। এখন প্রথম কথা হচ্ছে এই নৌকাটা এইদিকে মনে করে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ঠিক আছে? বেশিরভাগই যে ভুলটা করছো দেখো, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের কি হবে, মানে আমাদের সূত্রটা ছিল এরকম যে আদি ভরবেগ ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু শেষ মোট ভরবেগ। বেশিরভাগই যেটা করছে দেখো, আদিতে শুধুমাত্র এই নৌকার ভর দেওয়া ছিল কত, 1000 কেজি, একজনের ভর দেওয়া ছিল হচ্ছে কত, 50 কেজি দেওয়া ছিল, আর এটা দিল ছিল হচ্ছে 60 কেজি। দেখো বেশিরভাগ যেটা করছো যে এই জায়গায় নিছো, ঠিক আছে, এই পাশে দেখো তো তাহলে কি হয়, প্রথম ক্ষেত্রে কি ছিল, এই যে নৌকাটা তখন যাচ্ছে তখন দুইটা মানুষও ছিল না, তাহলে এই যে আদি যখন ভরবেগ নিবা, তাহলে এই নৌকার ভরের সাথে দুইটা মানুষের ভরও যোগ করতে হবে না? প্রথম আদি ভরবেগ হবে এই যে দেখো এরকম 1000, এটা তো নৌকার ভর প্লাস দুইটা মানুষও তো ছিল, 60 + 50, এইটার সাথে এইটার বেগ গুণ। এখন বুঝতে পারছো কথা? এই জায়গাতে ভুল জি করছো ভাইয়া। মোটামুটি, বাকি সব ঠিকই ছিল। আচ্ছা দেখো, শেষ মোট ভরবেগটা বের করার জন্য আমার কি কি দরকার। দেখো, নৌকা এদিকে যাচ্ছে, ঠিক আছে, প্রথম দিকে প্রথম কেসে, তারপরে কি করছে, 50 কেজি ভরের মানুষ লাফ দিছে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে, এই দিকেই লাফ দিছে, দেখো ওখানে বলে দিছিলাম। আর 60 কেজি ভরের যে মানুষটা ছিল, সে বিপরীত দিকে 7 মিটার পার সেকেন্ড এই দিকে লাফ দিছে 7 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, এখন ধরে নাও নৌকা এদিকে যাচ্ছে, তাহলে আমি এই পাশটা পজিটিভ ধরে নিলাম। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে নৌকার বেগটা আমরা যদি বের করতে চাই, আমি ধরে নিলাম mv প্লাস, এইটা ধরলাম m1, এটা v1, তাহলে এইটা হচ্ছে m2, এটা হচ্ছে v2। তাহলে m1 v1, দেখো তো এটা উল্টা দিকে না, তাহলে এইটা হয়ে যাবে -m2 v2 হবে না? এটুকু বুঝতে কার অসুবিধা আছে? না ভাইয়া। আচ্ছা দেখো, এইটাতে দেখো যোগ করলে আসে কত, 1110, এটা 5 দ্বারা গুণ করলে, হ্যাঁ এটাই আসার কথা, 5550। আর এই জায়গায় দেখো mv, এখন গুণ করে দাও, এখন শুধু নৌকার ভর, এর সাথে হচ্ছে নৌকার বেগ প্লাস 50 কেজি, এইটার সাথে এর বেগ 8 মাইনাস 60 কেজি ভরের মানুষ, তার সাথে হচ্ছে 7। এখান থেকে ভিড় মানটা একটু বের করে বলো তো কত আসছে। মিশকাতে দেখছিলাম বুঝি, ঠিক আছে, তোমার অ্যান্সার কত আসছিল মনে আছে কি? ক্যালকুলেশনটা আর করবো না, তাহলে সময় নষ্ট হবে একটু লাভ। 5.57। কত? 5.57। 5757, 5.57 মিটার পার সেকেন্ড। আচ্ছা যাই হোক, এটা ক্যালকুলেশন করে নিও। এটা ছিল হচ্ছে প্রথম ম্যাথ। দেখো বোঝনি এমন কেউ আছো কি প্রথম ম্যাথটা? আচ্ছা ঠিক আছে, তাহলে পরের ম্যাথটা দেখো। ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া এই আদি মোট ভরবেগের মানে সূত্রটা এখানে বসছে, মানে নৌকার বেগ গুণন নৌকার ভর প্লাস হ্যাঁ প্রথম মানুষের ভর গুণন প্রথম মানুষের বেগ, মানে আদি বেগ, হ্যাঁ, এরকম করে বসছে না এখানে। মানে প্রথম ক্ষেত্রে
এই আদি মোট ভরবেগ বের করার ক্ষেত্রে আচ্ছা দেখো, আদিতে সবাই তো একই সাথে, এরা তো নৌকাতে বসেছিল না, প্রথম ক্ষেত্রে তো কিছু করেনি, তখন 5 মিটার/সেকেন্ড বেগে নৌকা যদি যায়, এরাও তো তাহলে 5 মিটার/সেকেন্ড বেগে নৌকার সাথে সাথেই যাচ্ছে। তাহলে আলাদা করে করার দরকার আছে, আলাদা করে করলে ওই সেমই আসবে। ওই এই 5 দ্বারা তুমি 1000-কে একবার গুণ করবা, একবার 60-এর সাথে 5 করবা, একবার 50-এর সাথে করবা, তো তো একই জিনিসই হলো। ওইটা আমি একবারে লিখছি আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর তো এখন দেখো এটার দিক কোন দিকে হবে, দেখো এইদিকে নিছিলাম, মান পজিটিভ আসছে, তার মানে নৌকাটা আসলে 50 কেজি ভরের মানুষের দিকে যাচ্ছে, তাই না? মানুষ যেদিকে লাফ দেয় ওইদিকেই যাচ্ছে। ভাইয়া নৌকার বেগ যদি দেওয়া থাকে তাহলে তো কখনোই মনে হয় মানে দিক চেঞ্জ হবে না, নৌকার দিকে যাবে সবসময়। না, যদি এইটার ভরবেগ যদি বেশি আসতো, মানে এইটা পুরাটা নির্ভর করে এই এই দুইটা টার্মের উপরে। দেখো এইটা বেশি, দেখো এটা গুণ করে দেখো, এইটাও গুণ করলে কত আসে, 420, আর এইটা গুণ করলে দেখো ভাইয়া আসে 400। যেহেতু যেইটা দেখো, শোনো বলি আমি, যেই এই দুইটা গুণ করে তোমরা দেখবা, এটা হচ্ছে ট্রিক্স আর কি, যেটা হচ্ছে কম ভরবেগ সেই দিকে নৌকা যাবে। যদি দেখো, তুমি নিজে একটা ম্যাথ দরকার পড়লে বানাই এরকম একটা ম্যাথ করবা, আর যদি দেখো যে এই দিকে এর ভরবেগটা কম গুণ করে, তাহলে দেখবা নৌকা তখন এই দিকেই যাইতে পারে। আবার যদি 5 মিটারের চেয়ে বেশি হয় তাহলে আবার এইদিকেও যাইতে পারে। মানে একটু ম্যাথ করে দেখবা, না হলে তুমি হচ্ছে আমাকে বলো, আমি হচ্ছে ম্যাথ সাজাই দিব নি, গ্রুপে আমি একটা না হলে ম্যাথ আবার লিখে দিব নি, প্র্যাকটিস করো তোমরা। ভাইয়া ঠিক 50 আছে, কেজি এই পারে 60 কেজি ওই পারে রাখলে ওই ক্ষেত্রে তো মানে উল্টা হয়। দেখো কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো প্রশ্নে বলে দিছিলাম যে নৌকা যেদিকে যাচ্ছে 50 কেজি ভরে মানুষ ওইদিকেই লাফ দেয়। দেখো প্রশ্নে দেখো লেখা আছে এটা। আচ্ছা ভাইয়া। ওই জন্য তুমি হচ্ছে ইচ্ছা মতো নিতে পারবা না। দ্বিতীয় ম্যাথটা কেউ মোটামুটি কেউই পারোনি। দেখো দ্বিতীয় ম্যাথটা কি ছিল, যে একটা বল আসতেছে, দেখো এইটা হচ্ছে ধরে নিলাম একটা দেয়াল। আচ্ছা সোজা লাইন নেই। আচ্ছা, এই যে এইটা মনে করো একটা হচ্ছে দেয়াল, এটা একটা দেয়াল আছে, একটা বল এই যে এই পাশ থেকে একটা বল, এই যে মনে করো এই বলটা এই দিক থেকে এখানে আঘাত করলো। ঠিক আছে, আঘাত করার পরে দেখো আবার এইদিকে চলে গেল। আচ্ছা যাই হোক, দেখো এখন দেখো আমি প্রশ্নে কি বলছিলাম, যে একটা বল 30 ডিগ্রি কোণে একটি দেয়ালে আঘাত করে আবার 30 ডিগ্রি কোণে চলে গেল। তার মানে হচ্ছে দেখো এই যে এই কোণটা আমি দিছিলাম হচ্ছে 30 ডিগ্রি। দেখো তো 30 ডিগ্রি কোণে যদি এরকম করে আঘাত করে, তাহলে এই দিকে তো আর যাওয়া পসিবল না, তাহলে এই দিকে চলে যাবে না বলটা। এই যে দেখো এই দিকে আবার 30 ডিগ্রি কোণে চলে যায়। এবার বুঝতে পারছো কি, মানে ম্যাথের থিমটা বুঝতে পারছো কি তোমরা? হ্যাঁ, আরেকবার বলো। আচ্ছা দেখো, প্রশ্নটা যদি তোমাদের কাছে থাকে একটু পড়ো, দেখো একটি বল 30 ডিগ্রি কোণে একটি দেয়ালে 30 মিটার/সেকেন্ড বেগে আঘাত করার 0.2 সেকেন্ড পর 30 ডিগ্রি কোণেই আবার 30 মিটার/সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসলো। তাহলে দেখো এই যে এই দিকে দেয়ালে আঘাত করার পরে তাহলে এই দিকে চলে যাবে না, তুমি যদি একটা বলকে এরকম করে বাঁকা করে আঘাত করে ফেলো, তাহলে আবার বাঁকা করে চলে যাবে না, অপোজিট দিকে চলে যাবে। এবার বুঝতে পারছো কি? এটা এইদিকে আসছিল, এটা গেল হচ্ছে এদিকে। হ্যাঁ, এখনকার অসুবিধা আছে? না। আচ্ছা, আশা করি অসুবিধা নাই। এখন দেখো এই ম্যাথটা তাহলে কেমনে করবা, যখন এরকম কোণ দেয়া থাকবে। দেখো তো আমার সূত্র কি ছিল, বলের ঘাত বের করতে বলছিলাম কি, প্রযুক্ত বল মানে Ft=m v-mu। এইটা থেকে দেখো তো কি লেখা যায়, Ft=m v-u। এখন কথা হচ্ছে, এই যে বেগ এইগুলা তো হচ্ছে ভেক্টর রাশি, তাই না?
এগুলো ভেক্টর রাশি না? তাহলে এই যোগ বিয়োগটা হবে কিসের মাধ্যমে? যেহেতু কোণ দেয়া আছে, এখন কি ভেক্টর রাশির মাধ্যমে যোগ বিয়োগ করতে হবে না? জি ভাইয়া। হ্যাঁ। এখন ভেক্টর রাশি অনুযায়ী যদি করো, ইউ আর ভি দুইটারই দেয়া আছে। এটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে আসতেছিল, যাওয়ার সময় গেছে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে তুমি এখন মান বসাও, তুমি আলাদা করে এটা করে নিতে পারো। ম্যাথের অন্য একটা জায়গায় ধরে এই পাশে আমি করে নিলাম যে এখানে ভি মাইনাস ইউ, এইটার মান দেখো তো কি ছিল সূত্র? ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 UV কস 180 মাইনাস আলফা না? আচ্ছা, মাইনাসের সূত্রে কি 180 মাইনাস আলফা ছিল না? এটা মনে আছে কি? এটা মনে না থাকলে কিন্তু একটু সমস্যা হবে। প্লাসের সূত্রে শুধু কজ আলফা, আর মাইনাসের সূত্র ছিল 180 মাইনাস আলফা। আচ্ছা, এখন কথা হচ্ছে আলফার মানটা কত, কেউ কি বলতে পারবা? 120 ডিগ্রি নাকি ভাইয়া? দুইটার মধ্যবর্তী কোণটা কত? আলফাটা কি ছিল? দুইটার মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণটা কত বলো তো দেখি। 120 ডিগ্রি। 60 60 ডিগ্রি। ডিগ্রি। হ্যাঁ, দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু 60 ডিগ্রি। দেখো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার জন্য আমার কি দরকার? আগে দুইটা ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় আনতে হবে। ঠিক আছে? দেখো তো দুইটার পাদবিন্দু এক জায়গায় আছে। এই যে এই ভেক্টরের পাদবিন্দু এখানে আছে, কিন্তু এই যে ভেক্টর এটাতে তো পাদবিন্দু এখানে। তাহলে এই যে এই ভেক্টরটাকে আগে এটার পাদবিন্দু এখানে নিয়ে আসতে হবে না? তো ভেক্টর শিফটিং করছো কি তোমরা? ভেক্টরকে দিক সেম রেখে, দেখো ভেক্টরকে দিক সেম রেখে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। এই যে আমি এইদিকে নিয়ে আসলাম ওই ভেক্টরকে, বুঝতে পারছো এটা? তাহলে দেখো তো এইটার এখন এইটা পাদবিন্দু, দুইটার পাদবিন্দু হয়ে গেছে না? এখন এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, দেখো তো এটা তার বিপরীত কোণ না? এই কোণের এই কোণ বিপরীত কোণ, তাহলে এটাও 30 ডিগ্রি না? এখন দেখো দুইটার মধ্যবর্তী কোণ কত। ভাইয়া ভাইয়া আরেকবার আর বুঝতে পারছো এটা? আরেকবার ভাইয়া। আচ্ছা, দেখাচ্ছি দেখো। দুইটা ভেক্টর যখন থাকবে তখন মধ্যবর্তী যখন কোণ তুমি বের করবা, প্রথম শর্ত হচ্ছে দুইটা ভেক্টরের পাদবিন্দু সেম হতে হবে। তা আমরা দেখলাম যে দেখো, এইটার তো এই দিকে তীর চিহ্ন আছে মানে কি এইটা শীর্ষবিন্দু এইটা পাদবিন্দু, আর এইটার এইদিকে তীর চিহ্ন আছে মানে কি এইটা শীর্ষবিন্দু এটা পাদবিন্দু না? তার মানে দেখো একটার পাদবিন্দু আরেকটা শীর্ষবিন্দুতে আছে। এখন যে কোণটা আছে এই কোণটা আসলে এদের মধ্যবর্তী কোণ না। এদের কোণ বের করার জন্য আমাদের দুইটা ভেক্টরের এই যে পাদবিন্দু এক জায়গায় আনতে হবে। আমি যে কাজটা করলাম, এই ভেক্টরটাকে তুলে শুধু সামনে আনছি, মানে দুইটার পাদবিন্দু এক জায়গায় আনার জন্য। ঠিক আছে? আনার পরে কি করলাম দেখো, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণ আর এই কোণ এটার কি বিপরীত কোণ না? তাহলে এটাও তো 30 ডিগ্রি। এখন দেখো, এইটা আমার ছিল ইউ, তার মানে এইটাও ইউ, আর এটা ভি। এখন দেখো তো ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ কত? আলফার মানটা কত? 60 ডিগ্রি হয়েছে না? এখন বুঝতে পারছো জি কথা? ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, এখনো যদি না বুঝলে একটা কাজ করো, আবার হচ্ছে ভিডিওটা একটু দেখো, তাহলেই আশা করা যায় বুঝে যাবে। এখন এটাতে মান বসাও তো। ইউ এর মান 30 ডিগ্রি, সরি 30 ছিল, 30 স্কোয়ার। ভির মান ছিল 30, এটার উপর স্কোয়ার প্লাস 2 × 30 × 30 কস 180 মাইনাস 60, পুরাটার উপরে রুট আর কি। দেখো এটা ক্যালকুলেটরে একটু বসাও কত আসে। কত আসে? তিরিশ আসছে? এখনো আসেনি? 30 আছে 30। আচ্ছা, তাহলে এখন এই জায়গায় শুধু মান বসায় দাও। বলের ভর দিছিলাম 1 কেজি, তাহলে ভি মাইনাস ইউ এখান থেকে মান আমি তো বের করে নিলাম 30। তাহলে এই যে 30 ডিভাইডেড টির মান ছিল 0.2।
এটা করলে বুঝি 150 আসে মেবি। একটা বুঝতে পারছো এখন? যারা করছিলে দেখো তো ঠিক ছিল তোমাদের? অনেকে এরকম চিন্তা করছে যেহেতু 30 ডিগ্রি কোণে আসে 30 ডিগ্রি কোণে যায়, তাহলে বুঝে হচ্ছে শুধু ভি প্লাস ইউ করে দিলে হয়ে যাবে। ভাই আপনার সাউন্ড কি কমে গেছে? আমার হেডফোনে একটু সমস্যা তো, ওই জন্য আর কি। সমস্যা নেই, হেডফোন কয়েকদিনের মধ্যে কিনে নিয়ে আসবো। ভাই এটা বুঝবো কিভাবে কখন ভেক্টর হবে কখন ভেক্টর হবে না? এটা বুঝবো কিভাবে? হ্যাঁ, মানে বুঝিনি কখন মানে ভেক্টর ভেক্টর আসবে এটা কেমনে বুঝবা? হ্যাঁ হ্যাঁ। যখনই কোণ দেয়া থাকবে সাথে সাথে তুমি ভেক্টর নিয়ে চিন্তা করবা। আসলে সবই আমরা ভেক্টর দিয়ে করি। দেখো কেন আমরা সব ভেক্টর দিয়ে করি, দেখো তোমার দেখো বিপরীত দিক থেকে যখন ভরবেগের ম্যাথ করো, বিপরীত দিক থেকে দুইটা যখন আসে তখন কিন্তু তুমি যোগ করে দাও। এটা কেন যোগ করে দাও এটা তোমাদের কিন্তু দেখাইছিলাম, আপেক্ষিক বেগ দিয়ে দেখাইছিলাম না? কি ভাইয়া? আসলে সবই ওই ভেক্টর দেই হয়, কিন্তু আমাদের এই 0 ডিগ্রি আর 180 ডিগ্রি দিয়ে এতদিন কাজ করে আসছে তো, 0 ডিগ্রি হলে কি হয়, ম্যাক্সিমাম হয় না, তখন যোগ করে দিলেই হয়, আর 180 ডিগ্রি ক্ষেত্রে শুধু মাইনাস করে দিলেই হয়। এই জন্য তোমাদের হচ্ছে এতদিন ভেক্টর লাগেনি। কিন্তু এরকম যখন কোণ দিয়ে দিবে তখনই মনে করবে ভেক্টর লাগবে। বুঝতে পারছো কথা? আচ্ছা, আশা করি এই টপিকের সমস্যা থাকবে না। এর পরের টপিকে যাবো তাহলে। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট টপিক, বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে মাঝে মাঝে। উম ওইটা বের করি। আচ্ছা, পাইছি। দেখো যেটা পড়াবো সেটা হচ্ছে ঘর্ষণ। 19-এ এটা বুঝি তোমার শুধু লেখা ছিল ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, লেখা ছিল এটা। 19-এর বই অনেক দিন আগে দেখছি। ঘর্ষণের সংজ্ঞা মনে আছে তোমাদের? ঘর্ষণের সংজ্ঞা? আচ্ছা দেখো, এই জায়গায় তুমি একটা মনে করো বস্তু রাখছো, এই জায়গায় যদি একটা বস্তু রাখো, এইটাকে তুমি এই দিক থেকে যদি ধাক্কা দাও তাহলে কি হয়, বস্তুটা কিছুক্ষণ সামনে যায়, যাওয়ার পরে কি থেমে যায় না? জি ভাইয়া। কিন্তু আমার তো কথা না, তুমি একটা বল প্রয়োগ করলে এফ ইকুয়ালস টু কি, এম এ। তুমি একটা বল প্রয়োগ করার মানে সেখানে বস্তুর ত্বরণ সৃষ্টি করে দেওয়া। বস্তুর ত্বরণ সৃষ্টি করা মানে কি, বস্তুটা তো চলতেই থাকার কথা, কিন্তু বস্তুটা থেমে যায় কিসের জন্য? থেমে যায় এই কারণে যে অবশ্যই তাহলে এই পাশ থেকে কোনো একটা বল কাজ করতেছে, তাই না? তার জন্য তো বস্তুটা থেমে যাচ্ছে, এই বলটাকে নিউট্রাল করে দিচ্ছে। বিপরীত দিকের থেকে একটা বল কাজ করতেছে, এই বিপরীত দিক থেকে যে বাধা দানকারী বলটা আছে এটার নামই হচ্ছে ঘর্ষণ। ঠিক আছে, সংজ্ঞাটা এটার বই থেকে সংজ্ঞা ভালো করে পড়ে নিবা। ঘর্ষণের সংজ্ঞা এটা পরীক্ষায় আসে, ঘর্ষণের সংজ্ঞাটা পড়ে নিবা। আচ্ছা দেখো, এখন এটা একটু মনোযোগ দিয়ে দেখবা, ঘর্ষণ অনেক টাইপের হতে পারে, এগুলো সব দেখাবো ইনশাল্লাহ। শুরু করি তাহলে আগে। আচ্ছা দেখো, এখানে তোমরা যেটা পড়বা, ঘর্ষণ হচ্ছে দুই প্রকারের। ঘর্ষণ দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ।
নাম শুনে বোঝা যাচ্ছে স্থিতিকর্ষণ মানে কোনো একটা বস্তু এই যে আটকে আছে কোনো এক জায়গায়, এটাই হচ্ছে স্থিতিকর্ষণ। মানে তুমি একটা বস্তুকে এই জায়গায় রাখছো, এই বস্তুটা এই জায়গাতেই আছে, এটা হচ্ছে স্থিতিকর্ষণ। আর গতীয় ঘর্ষণ, তুমি যখন একটা বস্তুকে গতিশীল করবা, এই গতিশীল করার সময় বিপরীত দিক থেকে যদি একটা বল কাজ করে, এটা হচ্ছে গতীয় ঘর্ষণ। ঠিক আছে, এই দুইটা সংজ্ঞাও বই থেকে পড়বা। এটা যেটা সংজ্ঞা লাগবে আমি হচ্ছে বলে দিব। আচ্ছা, আমি মিউট করে হ্যাঁ, দিচ্ছি, ঘর্ষণ দাঁড়ান তো আমার 4 কাছে। প্রকার ছিল। তোমরা যেটা পড়ছো ওইগুলা 4 প্রকার না, ওইগুলা তো অনেক প্রকারের হতে পারে। তোমরা যেটা পড়ছো না, কি কি পড়ছো দাঁড়াও, ভুলে গেছি। চার প্রবাহী প্রকার কি কি ঘর্ষণ, ছিল? আবর্ত ঘর্ষণ। হ্যাঁ হ্যাঁ, ওইগুলা পড়ছো, ওইগুলা ঠিক আছে। এখন আর ওইগুলা কাজে লাগবে না তেমন একটা, কারণ এখন তোমাদের হচ্ছে ঘর্ষণ এই চ্যাপ্টারে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে মানে গতি সম্পর্কিত। তোমাদের 7 নম্বর চ্যাপ্টার দেখবা লেখা আছে পদার্থের গাঠনিক ধর্ম, ওই জায়গায় হচ্ছে প্রবাহী ঘর্ষণটা পড়বা, কিন্তু নাম আলাদা। 9-10-এ তো ওইটার নাম ঘর্ষণ বলছিল, কিন্তু এখন ওইটার নাম আর ঘর্ষণ পড়বে না, ওইটা আলাদা একটা টার্মই আছে, ওইটা তখন হচ্ছে ওইটাতে পড়বা। ওইগুলা এখন বাদ দাও, ওইগুলা তোমাদের হচ্ছে মোটামুটি বোঝার জন্য শুধু বলে দিছিল। প্রবাহী পদার্থের ক্ষেত্রে আচ্ছা, ওটা ঘর্ষণ না, ওটা হচ্ছে সান্দ্রতা, ওইটার নাম। কিন্তু 9-10-এ ওইগুলা কি সব ঘর্ষণ নামে বলছিল আর কি, তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা দেখো, এখন আমাদের এই ঘর্ষণে কি কি ঘটনা ঘটতে পারে। প্রথম একদম সিম্পল একটা ঘটনা দেখো, এইটা হচ্ছে মনে করো এই যে একটা রাস্তা এখানে আছে, এই রাস্তার উপরে তুমি এই একটা বস্তু আছে, মনে করো এই বস্তুটা আছে। এখন তুমি এই পাশ থেকে মনে করো বল প্রয়োগ করতেছো। ঘর্ষণ বলটা তাহলে কোন দিকে কাজ করে? ও হ্যাঁ, এই কথাটা ভালো করে এটা লিখে রাখি, এটা স্ক্রিনশট দিয়ে রাখবা। ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীতে কাজ করে। ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীতে কাজ করে। এটা সবসময় মনে ভাইয়া, রাখবা। বইয়ে ঘর্ষণ পাচ্ছি না, মানে চতুর্থ চ্যাপ্টারে একদম শেষে আছে, একদম শেষে আছে। সংঘর্ষ শেষে আছে। এক চ্যাপ্টারই পাচ্ছ না? আচ্ছা আচ্ছা, আমি তোমার হচ্ছে বই বের করি, দাঁড়াও। একদম শেষে আচ্ছা। থাকার কথা ঘর্ষণ। সংঘর্ষের পরে তো ঘর্ষণ আছে, তপন স্যারের বই। আমার কাছে যে বই আছে এটা তো হচ্ছে বুঝি পুরাতন বই, মানে 1-2 বছর আরো আগের বই। তাও দেখতেছি কত নাম্বার চ্যাপ্টারে আছে, সরি কত পেজে আছে। আমির হোসেন স্যারের বইয়ের 302 আচ্ছা পৃষ্ঠায় আছে। আচ্ছা আচ্ছা, কত পৃষ্ঠা? ওই যে একজন বলেছে, তুমি হচ্ছে মেসেজে বলে দাও, সবাই একটু দেখুক যদি কেউ না পায়। সংঘর্ষ একটা টপিক আছে, তারপরে টপিক তো আছে হচ্ছে ঘর্ষণ। ওই যে পেজ নাম্বার লিখে দিছে, ওইটা একটু দেখো। আচ্ছা, এখন তাহলে দেখো, মনে করো তুমি একটা বস্তু এইদিকে হচ্ছে 100 নিউটন বল প্রয়োগ করতেছো, ঠিক আছে? তারপরেও এই বস্তুটা নড়তেছে না, এরকম হয় না? কোনো একটা ভারী বস্তুতে তুমি যতই বল প্রয়োগ করো, বস্তুকে নাড়ানোই যাচ্ছে না। কিন্তু যখন তুমি 110 নিউটন বল প্রয়োগ করো, তখন এইটা মানে মোটামুটি চলার উপক্রম হয়েছে। একটু বেশি দিলেই এটা চলতে শুরু করে, মানে একটু নড়ে আর কি। 110.1 নিউটন যখনই দিছো, তখনই মনে করো এটা একটু হালকা একটু সামনের দিকে গেছে। তার মানে দেখো তো, এই বিপরীত দিকে একটা বল কাজ করতেছিল এতক্ষণ, এই বিপরীত দিকের বলটা তাহলে কত, কেউ বলতে পারবা? 100 নিউটন। 100 নিউটন। না দেখো, এটা হচ্ছে 110 নিউটন। কারণ কি দেখো, তুমি 50 দাও,
সরি 50 নিউটন দাও, 60 নিউটন দাও, 100 নিউটন দাও, তাও কিন্তু বস্তুটা চলা শুরু করেনি। যখন 110 নিউটন দিছো তখন এটা চলার উপক্রম হয়েছে। তার মানে দেখো, এই পাশেও যদি 110 নিউটন বল এই দিক থেকে প্রয়োগ করে, তাহলে দেখো তো দুইটার দিক আলাদা না? তাহলে দুইটার লব্ধি কত আসবে? 110-এর চেয়ে যদি তুমি কম দাও তখন কিন্তু বস্তুটা যাবে না, কারণ ওই পাশে ঘর্ষণ বল 110 নিউটন। তুমি 110 নিউটন যখন দিবা এই পাশ থেকে বল, তখন কিন্তু এটার কেবল নিট জিরো। এইটা নিট যে বল, মানে লব্ধিটা তখন কিন্তু জিরো হয়েছে। তারপর তুমি দেখো অতিরিক্ত 0.1 দিছো, এই 0.1টা এর উপর কাজ করে এটা সামনের দিকে যাচ্ছে। বুঝতে পারছো কথা? ভাইয়া আবার একবার বলেন, বুঝলাম না। আচ্ছা, আবার তো বলবো, বুঝনি কে কে? আবার তো বলা লাগবে অবশ্যই। আচ্ছা, বলে দিচ্ছি দেখো। এই যে দেখো, এই যে একটা বস্তুতে আমরা বল প্রয়োগ করতেছি সামনে নিয়ে যাওয়ার জন্য, একটা নির্দিষ্ট মান আছে তো। যেই মান পর্যন্ত গেলে মানে যেই মান পর্যন্ত তুমি বল প্রয়োগ করলে ওইটা তুমি সামনের দিকে নিয়ে যাওয়াইতে পারবা। তুমি হচ্ছে তোমার যে কাছে যদি বই টই কিছু থাকে, দেখো প্রথমে আস্তে হচ্ছে ধাক্কা দাও, দেখো যাবে না। একটা নির্দিষ্ট পরিমাণ বল আছে, যে বলটা প্রয়োগ করলে এই বস্তুটা যায়। তার মানে এই যে নির্দিষ্ট পরিমাণ আছে, ওইটা আসলে এই বস্তুটার হচ্ছে ঘর্ষণ বল। আমি দেখলাম যে এখানে 110-এর যদি আমি বেশি দেই তাহলে বস্তুটা চলতে শুরু করে, 110 নিউটনের কম দিলে বস্তুটা চলতে শুরু করে না। তাহলে এই যে বস্তুটার এখানে এই যে তলের সাথে যে ঘর্ষণ বলটা, এই বলটা আসলে 110 নিউটন। এইটা অতিক্রম করার পরে আমার তো বস্তুটা সামনের দিকে যাবে, তাই না? 110-এর বেশি দিলে বস্তুটা সামনের দিকে যাচ্ছে। তাহলে এই 110-কে বলা হয় এইটার সীমান্তিক ঘর্ষণ। এইটার সংজ্ঞাটা ভালো করে পড়বা। এটা বইয়ে দেখো, সীমান্তিক ঘর্ষণ, বানান আমার ভুল হতে পারে, যাই হোক। সীমান্তিক ঘর্ষণের সংজ্ঞাটা খুব ভালো করে পড়বা, যে সর্বনিম্ন যে পরিমাণ বল দিলে একটা বস্তু চলার উপক্রম হয় সেই বলকেই সীমান্তিক ঘর্ষণ বল বলে। দেখো, এটা বইয়ে লেখা আছে, ভালো করে আমি লিখে দিলাম সংজ্ঞা। এখানে লিখে দিয়ে লাভ নেই, তোমরা হচ্ছে সংজ্ঞাগুলো একটু বই থেকে পড়ে নিও। বইয়ে পাইছি। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, একশো ঠিক দশ আছে। নিউটন হ্যাঁ, বলো বলো। 110 নিউটন বল দিলে চলবে না? হ্যাঁ, এখানে 110 নিউটন বল প্রয়োগ করলে তখন এটা চলার উপক্রম হয়, আর যখন 110-এর বেশি করবা তখন এটা চলতে শুরু করে। মানে একটু নড়তে চাই নাকি 110 নিউটন বল দিলে? হ্যাঁ, তখন তো নড়তে চাইবে না, তখন মোটামুটি কেবল লব্ধি জিরো হয়ে গেছে, তখন তো সামনের দিকে যাবে না। তারপরে তুমি যে বল প্রয়োগ করবে সেটার জন্য এই বস্তুটা সামনের দিকে যাবে। আচ্ছা, এখন আসো এই যে তোমাদের বইয়ে আসো। এইগুলা মোটামুটি হচ্ছে বলে দিছি। হ্যাঁ, এই যে স্থিতি ঘর্ষণের মধ্যে দেখো আছে কি? সীমান্তিক ঘর্ষণ। এই যে দেখো এখানে সংজ্ঞা লেখা আছে, এই যে গতিশীল করার জন্য বস্তুটি উপক্রম হয় সেই বলটাকে সীমান্তিক ঘর্ষণ বল বলে। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখান থেকে আর একটা সংজ্ঞা দরকার, সংজ্ঞাগুলো অবশ্যই পড়বা, সবগুলাই মোটামুটি। স্থিতি ঘর্ষণ এইটা সংজ্ঞা পড়বা, এগুলো একদম ইজি, বলে দিলামই তো। এইটা হচ্ছে সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এইরকম সেম আরেকটা পাবা, সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা কি দেখো, দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান অভিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে। এখন এইটা আমি হচ্ছে বোর্ডে দেখাই দিচ্ছি, এখানে শুধু সংখ্যাটা দেখানোর জন্য নিয়ে আসলাম। যে দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান ও অভিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে। এখন ওই যে ওই জায়গায় আবার যাই, দেখো
এই যে সীমান্তিক মান আমরা এখানে পাইলাম না, এই সীমান্তিক মান, এটাই তো ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলকে আমরা সাধারণত ছোট এফ দ্বারা প্রকাশ করি। স্থিতি ঘর্ষণ হলে সেটা এফ এস, আর গতীয় ঘর্ষণ, এই স্থিতি ঘর্ষণকে সাধারণত এফ এস, আর গতীয় ঘর্ষণকে সাধারণত এফ কে দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন দেখো তো, একটা বস্তু যখন থাকে, দেখো একটা বস্তুর নিচের দিকে সবসময় কি বল কাজ করে? অভিকর্ষ। অভিকর্ষ বলটা কত? এমজি না? এখন হ্যাঁ ভাইয়া। এই এমজি প্রত্যেকটা বল জোড়ায় জোড়ায় কাজ করে না? এটাও 9 10 এ পড়ে আসার কথা যে বল সবসময় জোড়ায় জোড়ায় কাজ করে। তাহলে এই দিক, এর বিপরীত দিকে সেম পরিমাণ বল থাকতে হবে, না হলে তো এখানে এটা থাকতেই পারবে না। আগের দিনও বলে দিছিলাম। তাহলে এই উপরের দিকে যে এই বলটা কাজ করে, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? আমাদের এখন দেখো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, সরি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এটাকে মিউ এস দ্বারা প্রকাশ করা হয়, আর গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে। ওইটা তো পরে আসতেছি, আগে এটা দেখো। তাহলে মিউ এস ইকুয়ালস টু হচ্ছে এফ এস ডিভাইডেড বাই আর। ঠিক আছে? সূত্রটা অনেক কাজে লাগবে, একটা থেকে আমরা অনেকগুলো সূত্র বানাবো। বুঝতে পারছো এটা? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ছোট্ট একটা ম্যাথ করো, তাহলে হয়ে যাবে। ভাই আরেকটা হ্যাঁ বলো। আর মানে এমজির দিকে আসছে আর উপর দিকে কেন? তোর কথা বোঝা যাচ্ছে না ঠিক মতো। আর এর ব্যাপারটা আরেকবার বুঝে দেন। আচ্ছা আচ্ছা বলতেছি, দেখো আগের দিন তোমাদের বলছিলাম তোমরা হচ্ছে রাস্তায় দাঁড়ায় থাকো কিসের জন্য? তোমরা রাস্তায় যে পরিমাণ হচ্ছে বল এখানে প্রয়োগ করো, রাস্তা ঠিক সম পরিমাণ তোমাদের উপরে বল প্রয়োগ করে না? তাহলে এই যে বস্তুটা আছে এখানে, এই বস্তুটা নিচের দিকে এম যে পরিমাণ বল প্রয়োগ করতেছে, তাহলে নিচে থেকে সম পরিমাণ বল উপরে প্রয়োগ করতে হবে। তাহলে উপরের দিকে যে বলটা কাজ করে এটাকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। এই ম্যাথের ক্ষেত্রে আর ইকুয়ালস টু এমজি, কিন্তু এটা ভিন্নতা আছে, পরে দেখাবো, সমস্যা নাই। এখানে দেখো, তাহলে নিচের দিকে এমজি পরিমাণ বল প্রয়োগ করতেছে, তাহলে বিপরীত দিকে সম পরিমাণ